নমস্কার সবাইকে। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি ত্রিপুরা টেট 2 আর্টস হিস্ট্রি সিলেবাস ফুল এক্সপ্লেনেশন অ্যান্ড বেস্ট টেকনিক্স অ্যান্ড বেস্ট টপিক্স, কীভাবে সিলেবাস শেষ করবেন, কোন কোন টপিকগুলো বেশি করে পড়তে হবে বা টপিক সম্পর্কে একটা সামান্য ধারণা। তো হিস্ট্রি সিলেবাসটা অনেকটাই বড়, তো আমি যতটুকু পারবো কম সময়ের মধ্যে ভিডিওটা শেষ করার চেষ্টা করব। আর আপনারা ধৈর্য ধরে ভিডিওটি একটু দেখবেন, আশা করি ভিডিও শেষে আপনারা একটু হলেও উপকৃত হবেন এবং হিস্ট্রি সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। তো প্রথমে যে জিনিসটি, হিস্ট্রি 15 মার্কস, আমরা সবাই জানি 60 মার্কসের মধ্যে এসএসটি 60 মার্কস, এর মধ্যে 15 মার্কস হিস্ট্রি থাকে। তো হিস্ট্রি সিভিলাইজেশন, ইজিপ্ট, মেসোপটেমিয়া, হরপ্পা, আরিয়ান সিভিলাইজেশন, তো ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, যারা এই ভিডিওটি দেখছেন আপনারা ঘরে বসে দেখেন যদি, তাহলে তো ভালোই, সিলেবাসটা সঙ্গে রাখবেন, কারণ অনেক সময় ডিসপ্লেটা একটু আপ ডাউন করার জন্য স্ক্রিনটা অনেক সময় সাদা হয়ে যায়, ঠিক আছে? তো এই টেকনিক্যাল প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করছি। তো আজকে আমি যতটুকু পারি আপনাদেরকে স্ক্রিনটাকে ঠিক রাখার চেষ্টা করছি। আমি হয়তো বা কিছুটা অন্ধকার বা কালা অবস্থা দেখতে পারবেন আপনারা, তো যাই হোক আমি স্ক্রিনটাকে কিছুটা ঠিক রাখার চেষ্টা করছি আপনাদের সুবিধার জন্য। তো আপনারা একটু কোঅপারেটিভ করবেন আমার সাথে। তো প্রথমেই হিস্ট্রি যে টপিকটি আছে, সিভিলাইজেশন, ইজিপ্ট, মেসোপটেমিয়া, হরপ্পা অ্যান্ড আরিয়ান সিভিলাইজেশন, বুদ্ধিজম, জৈনিজম, ফার্স্ট সিটিজ, আর্লি সোসাইটিস, ফার্স্ট ফার্মার্স অ্যান্ড হার্ডার্স। তো আপনারা সবাই সিলেবাসটা সামনে রেখে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সিভিলাইজেশন, ইজিপ্ট, মেসোপটেমিয়া মানে কি? সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, হরপ্পা এবং আর্য সভ্যতা, এইগুলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক, এগুলা পড়তেই হবে। ইজিপ্ট, মেসোপটেমিয়া, হরপ্পা, আর্য সিভিলাইজেশন, 4টা সভ্যতা আছে। মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, হরপ্পা সভ্যতা এবং আর্য সভ্যতা, 4টা আলাদা আলাদা টপিক। আলাদা আলাদাভাবে আপনারা নোটস তৈরি করবেন, বইয়ে খাতার মধ্যে লিখে রাখবেন কোন পেজ থেকে কোন বই থেকে কী পড়েছেন আপনারা নিজেদের মতো করে। ইজিপ্ট একটা টপিক, মেসোপটেমিয়ার একটা টপিক, হরপ্পা আরেকটা জায়গায়, আর্য সিভিলাইজেশন আরেকটা জায়গায়, আর্য সভ্যতা আরেকটা জায়গায়, তারপর এই দুটো জিনিস আরেকটা জায়গায়, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, বুদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম, এই দুটো আলাদাভাবে লিখবেন খাতার মধ্যে। বুদ্ধ ধর্ম লিখে বুদ্ধ ধর্ম কোথা থেকে পড়েছেন বা বুদ্ধ ধর্মে কিছু জেনারেল কনসেপ্ট খাতার মধ্যে নোট করতে পারেন, সব বই মিলিয়ে কিছু কিছু লাইন ওয়াইজ, এমসিকিউ না, লাইন ওয়াইজ, মনে করেন 15-20টা বা 30টা কোয়েকশন লাইন ওয়াইজ লিখলেন ডেসক্রিপটিভ টাইপে। দেন পেজ নাম্বারগুলো রেখে রাখুন বুদ্ধিজমের সঙ্গে, বুদ্ধিজম কোন কোন বই থেকে পড়েছেন। সেম বাকি সবগুলো টপিকই সেম, এটা আমরা জানা আছে। যারা আমার বইয়ের ভিডিও বা হাউ টু স্টার্ট প্রিপারেশন এই ভিডিও দুটো দেখেনি, আমার প্রথম দুটি ভিডিও, তারা অবশ্যই এই দুটি ভিডিওকে দেখবেন, আমার যে ভিডিও আপলোড করা হয়েছে এগুলো থেকে। তো আপনারা কিছুটা আইডিয়া পেয়ে যাবেন কোন বই থেকে কীভাবে পড়তে হবে বা পড়ার সিস্টেমটা কী। নেক্সট হচ্ছে এই টপিক থেকে, ফার্স্ট টপিক থেকে আর ফার্স্ট সিটিজ, আর্লি সোসাইটিস, ফার্স্ট ফার্মার্স অ্যান্ড হার্ডার্স, এই টপিকগুলো আপনারা বেশি পড়তে যাবেন না দ্যাট সেন্স কি এই টপিকগুলো নিয়ে কোথাও বেশি একটা আলোচনা পাওয়া যায় না এবং এক্সামে কোয়েকশন আসার সম্ভাবনা খুব কম। তো বেসিক্যালি এই টপিক আমি কোনো বইয়ে খুব ভালোভাবে পাইনি। তো বলবো এই উপরে যে প্যারাগ্রাফ আছে এগুলো থেকে ইজিপ্ট, মেসোপটেমিয়া, হরপ্পা এবং আর্য সিভিলাইজেশন, বুদ্ধিজম, জৈনিজম, এইগুলো পড়ুন। মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, হরপ্পা সভ্যতা, আর্য সভ্যতা আর বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এগুলা প্রথমে পড়ার দরকার নেই, ঠিক আছে? এগুলো আপনার টেটের যে বই কিনবেন না মার্কেট থেকে, 2টা বা 3টা বই বা একটা বই যাই কিনেন, ওইগুলো থেকে একটু পড়ে নিতে পারেন প্রথম দিকে। যদি কোথাও কোনো বইয়ে পেয়ে যান, তারপর আপনারা বাকি যে বইগুলো কালেকশন করবেন ওইগুলোর মধ্যে যদি পান তো পড়ে নেবেন, কিন্তু না পাওয়ার চান্সেসই বেশি থাকে। নেক্সট টপিকটা হচ্ছে কি 16 মহাজন পদ অ্যান্ড দ্য ফার্স্ট এম্পায়ার, ষোড়শ মহাজন পদ এবং প্রথম সাম্রাজ্য। তো ষোড়শ মহাজন পদ খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য ফার্স্ট এম্পায়ার, দ্যাট মিনস এখানে মৌর্য সাম্রাজ্য, ষোড়শ মহাজন পদের একটি মহাজন পদ মগধ থেকে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছে। তো ষোড়শ মহাজন পদে বেসিক্যালি আপনারা প্রথম দিকে পড়ার চেষ্টা করবেন 16টার যে রাজ্য ছিল, ওই রাজ্যটা কোন নদীর তীরে অবস্থিত ছিল, কোনটা কোন রাজ্যে ছিল, ওই রাজ্যে রাজা কে ছিল, এরকম 2-3টা ইম্পর্টেন্ট এবং কমন জিনিস যেগুলো প্রত্যেকটা থেকে পড়তে হবে। ওদের অবস্থান কোন জায়গাতে ছিল, ম্যাক্সিমাম অনেকটা নদীর তীরবর্তী এলাকাতে ছিল বা কোন নদীর ধারে ছিল, এই জিনিসগুলো পড়বেন। রাজা কে ছিল এগুলো একটু পড়ার চেষ্টা করবেন। অ্যান্ড ষোড়শ মহাজন থেকে ফার্স্ট এম্পায়ারের মধ্যে বেসিক একটু জিনিস জেনে নেবেন যে মৌর্য সাম্রাজ্যটা কীভাবে প্রতিষ্ঠা হয়েছে, কাকে হারিয়ে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা হলো, কে প্রতিষ্ঠা করলো, অল্প একটু বেসিক কনসেপ্ট, সে বেশি পড়তে যাবেন না। হিস্ট্রি অনেকে কী করে টপিক বুঝে না, সব কিছু পড়ে নেয়, কিন্তু আসলে সব কিছু পড়লে হয় না। তো আমাদের টপিক যা চাইছে তাই পড়বেন, এক্সট্রা কোনো পড়ার কোনো দরকার নেই। যে টপিকটা চাইছে ওই টপিকটা খুব ভালোভাবে পড়ুন, অনেকটি বই থেকে পড়ুন, যা কাছে আপনার কাছে মেটেরিয়ালস আছে সব বই থেকে পড়ার চেষ্টা করুন। নেক্সট অশোকা দ্য গ্রেট, মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট অশোক, আমরা সবাই জানি। অশোক সম্পর্কে আলাদা পয়েন্ট তৈরি করুন, অশোক কোন কোন পয়েন্ট থেকে পড়েছেন এটা লিখে রাখুন। অশোকা দ্য গ্রেট। নেক্সট কন্ট্যাক্ট উইথ দ্য ডিস্টেন্ট ল্যান্ডস, পলিটিক্যাল ডেভেলপমেন্টস
ঠিক আছে, এই দুটো যে অসুখের কন্ট্যাক্ট উইথ ডিস্ট্যান্ট অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্টস, এগুলো খুব বেশি পাওয়া যায় না কোনো বইয়ে, আর এগুলো থেকে পয়েন্ট প্রশ্ন খুব কমে আয়। তো এগুলো প্রথমে পড়তে যাবেন না, এই টপিকটা প্রথমে একটু সাইডে রেখে দিন। অশোকা দ্য গ্রেট ভালোভাবে পড়ুন, ষোড়শ মহাজনপদ ভালোভাবে পড়ুন, এই দুটো টপিক একটু সাইড করে রেখে দিন, বাকি সবগুলো টপিক পড়া শেষ করুন। এইগুলো থেকে আপনারা কোয়েকশন এমনিই পেয়ে যাবেন, কোনো বুঝে যাবেন যে এগুলোতে কী কী পড়তে হবে। বইয়ের মধ্যেই আছে, মৌর্য সাম্রাজ্যের মধ্যে অশোকের মধ্যেই এইগুলো জিনিস আছে, কাভার হয়ে যাবে। তো প্রথম দিকে এই দুটো টপিক ছেড়ে দিন। দেন সায়েন্স অ্যান্ড লিটারেচার ইন গুপ্ত এজ, গুপ্ত যুগে বিজ্ঞান ও সাহিত্য, সায়েন্স অ্যান্ড লিটারেচার ইন গুপ্ত যুগ। অনেকে কী করে পুরোটা গুপ্ত যুগই পড়ে নেয়, আসলে কী চাইছে এখানে গুপ্ত যুগের মধ্যে শুধু সায়েন্স অ্যান্ড লিটারেচার চাইছে। তো সায়েন্স অ্যান্ড লিটারেচার শুধু এইগুলোই পড়বেন, বেশি কিছু পড়ার দরকার নেই। গুপ্ত যুগে সায়েন্স এবং লিটার, গুপ্ত যুগে বিজ্ঞান এবং সাহিত্য। তো বিজ্ঞান এবং সাহিত্য, বিজ্ঞান নিয়ে আলাদা পয়েন্ট তৈরি করুন খাতার মধ্যে, গুপ্ত যুগে দ্য সায়েন্স ইন গুপ্ত এজ। ঠিক আছে, এই টপিকটা কোন বইয়ে পেয়েছেন লিখে রাখুন সাইটে। লিটারেচার ইন গুপ্ত এজ কোন বইয়ে পেয়েছেন লিখে রাখুন, কোনোটা 2টা বই থেকে পেবেন, কোথাও 3টা বই থেকে পেবেন, কোনোটা 4টা বই থেকে, কোনটা 1টা বই থেকে। তো এটা অ্যানালাইসিস হয়ে যাবে আপনার যখন আপনার সিলেবাস কমপ্লিট খুঁজে ফেলবেন, আপনার কাছে যে বই আছে 2টা 3টা তো লাগবেই বই মিনিমাম প্রত্যেকটা সাবজেক্টের জন্য, তখন আপনি অ্যানালাইজ করতে পারবেন যে কোন টপিকটা আপনার কাছে কত পরিমাণে আছে। যদি দেখেন কোনো একটা টপিক 3-4টা বই পেয়ে যান তো এনাফ পড়ে নিন। যদি দেখেন কোনো একটা টপিক মাত্র 1টা বই আছে, তো ওই টপিকটা আপনারা অন্য কোনো বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল থেকে খোঁজার চেষ্টা করুন, বা অন্য বই থেকে বা গুগল থেকে ইউটিউব থেকে যে কোনোভাবেই খোঁজার চেষ্টা করুন, কারণ একটা জায়গা থেকে পড়ে তো কাভার হবে না। এখন যে সিলেবাস বা এখন যে কোয়েকশনের যে প্যাটার্নটা লাস্ট 2022 থেকে একটু কঠিন হয়েছে। তো নেক্সট আর্ট অ্যান্ড আর্কিটেকচার ইন পল্লব। ওই পল্লবের মধ্যে সেই পল্লব সাম্রাজ্য পুরোটা পড়তে যাবেন না, পল্লবের মধ্যে কী চাইছে আপনাদের শুধু আর্ট অ্যান্ড দ্য আর্কিটেকচার, দ্যাট মিনস পল্লব যুগে স্থাপত্য বা ভাস্কর্য। তো আর্ট আর্কিটেকচার যেগুলো আছে পল্লব যুগে শুধু ওইগুলো পড়ার চেষ্টা করুন। পল্লব যুগে আর্ট অ্যান্ড দ্য পল্লব যুগে আর্কিটেকচার, আর্ট আর আর্কিটেকচার 2টো পয়েন্ট তৈরি করুন, এবং 2টো পয়েন্ট কোন পেজে পেয়েছেন বই থেকে খুঁজে লিখে রাখুন। পল্লব সাম্রাজ্য খুঁজলেই পেয়ে যাবেন, এগুলো যে কোনো হিস্ট্রি বইতে পেয়ে যাবেন, যার কাছে একটা বই আছে তার কাছে ওই জিনিসগুলো থাকবে। নেক্সট টপিক যদি আমরা যাই, একটা বিরাট এবং সুন্দর একটা টপিক, সুলতানস অফ দিল্লি। এখানে আমরা দেখুন মডার্ন হিস্ট্রিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রি মডার্ন মেডিভেল এন্ড দ্য মডার্ন হিস্ট্রি। প্রি মডার্ন হিস্ট্রি মোটামুটি আমরা 2 টপিকই শেষ হয়ে যাচ্ছে। সেকেন্ড কি হচ্ছে আমাদের মডার্ন মেডিভেল হিস্ট্রি, সুলতানস অফ দিল্লি অ্যান্ড দ্য মুঘল সাম্রাজ্য, মুঘল রুল, দিল্লি মানে মধ্যযুগের খুব বড় একটা পার্ট, এবং এগুলো থেকে সবসময় কোয়েকশন আছে। সুলতানস অফ দিল্লি, ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড ব্যাটেল অফ তারাইন। এই টপিক ছোট্ট একটা টপিক, অনেকে বুঝে না কি পড়তে হবে কি না। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্যাটেল অফ তরাইন মানে কি, তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল, কার মধ্যে হয়েছিল, এতটুকু শুধু পড়ে নিন। আর সুলতানস অফ দিল্লি পড়তে গেলে ফাউন্ডেশন অ্যান্ড দ্য কনসলিডেশন অফ দিল্লি সুলতানেট, মানে কীভাবে দিল্লি সুলতানেট হয়েছিল এবং কীভাবে এটা কনসলিডেট হয়েছিল, কীভাবে সাম্রাজ্য বিস্তার হয়েছিল। তো দিল্লি সুলতানের একটা পুরোটা কাহিনীই পড়তে হবে, খুব সুন্দর কাহিনী, গল্পের মতো পড়লে অটোমেটিক মনে থাকবে। দিল্লি সুলতান তুর্কি আক্রমণ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে, পৃথ্বীরাজ চৌহান ফার্স্ট ব্যাটালিয়ন তরাইন 1191 1191, তখন পৃথ্বীরাজ চৌহান জিতেছিল এবং মোহাম্মদ ঘুরি হেরেছিল। কিন্তু আবার 1 বছর পরে 1192 খ্রিস্টাব্দে আবার মোহাম্মদ ঘুরি তুর্কি থেকে এসেছিলেন, আক্রমণ করেছিলেন দিল্লিতে, তখন পৃথ্বীরাজ চৌহান কী হয়েছিল, পরাজিত হয়েছিল। এবং এই 1192 তরাইনের যুদ্ধই ছিল দিল্লি সুলতানের সাম্রাজ্য প্রতিষ্ঠার মেইন ভিত্তি। তারপর অটোমেটিক্যালি আপনারা যখন পয়েন্ট ওয়াইজ পড়বেন তখন বুঝেই যাবেন নিজেরা গল্পের মতো করে। 1192 থেকে মোহাম্মদ ঘুরি অনেক জায়গাতে গিয়েছিল, কিন্তু দিল্লির দায়িত্বটা কার কাছে দিয়ে গিয়েছিল, তার একজন দাস ছিল, দাস কে ছিল, ইলতুৎমিশ। ইলতুৎমিশের কাছে দিয়ে গেছিল 1206 খ্রিস্টাব্দে। দিল্লি সুলতানে 5টা রাজবংশ রাজত্ব করেছিল। দিল্লি সুলতান টোটাল 5টা রাজবংশ ছিল, যার মধ্যে প্রথম বংশ হচ্ছে দাস বংশ, কারণ ইলতুৎমিশ ছিলেন এই মোহাম্মদ ঘুরির দাস, স্লেভ। ঠিক আছে, তো ফার্স্ট ডাইনেস্টি ইজ দ্য স্লেভ ডাইনেস্টি। তো এইভাবে দিল্লি সুলতানের প্রতিষ্ঠা হয়েছিল। আপনারা খুব সুন্দর গল্পের মতো পড়বেন। হিস্ট্রি সিলেবাসটি অনেক বড়, কিন্তু হিস্ট্রি সিলেবাসটা আপনার গল্পের মতো করে নিজের মতো করে পড়ার চেষ্টা করবেন। সালও দেখবেন মনে থাকে, কাহিনীও মনে থাকে, কোন কানে কোন রাজা ছিল, কোন ডাইনেস্টি থেকে এসে বিলং করে, সব কিছু আপনারা গল্পের মতো মনে রাখতে পারবেন। ঠিক আছে, তো আমি খুব একটা সময় পাই না সবসময় ভিডিও করার জন্য, সবসময় ভিডিও আপলোড করা আমার অনেক কষ্ট হয়ে যায়। তো এগুলো খুব সুন্দর জিনিস, আপনারা এগুলো গল্পের মতো পড়বেন। ফাউন্ডেশন অ্যান্ড কনসলিডেশন অফ দিল্লি সুলতানেট, এটা দিল্লি সুলতানের পুরোটা ভিত্তি পড়লেন, খুব পড়তেই হবে, না হলে বুঝবেন না এবং মজাও পাবেন না, কঠিন লাগবে জিনিসটা। পড়বেন, দেখবেন মজা লাগছে। নেক্সট হচ্ছে কি দ্য স্লেভ ডাইনেস্টি, যেটা বলেছিলাম ইলতুৎমিশ। ঠিক আছে, ইলতুৎমিশ স্লেভ ডাইনেস্টি পড়বেন। স্লেভ ডাইনেস্টির মধ্যে অনেকগুলো রাজা আছে, তার মধ্যে শুধু আপনার ইলতুৎমিশ যে আছে উনার সম্পর্কে পড়বেন। তো স্লেভ ডাইনেস্টি ইলতুৎমিশ দিয়ে পয়েন্ট তৈরি করুন, কোন জায়গা থেকে পড়েছেন লিখে রাখুন। নেক্সট খলজি ডাইনেস্টি, আরেকটা ডাইনেস্টি, 5টা রাজবংশ বলেছিলাম তো আমি। খলজি ডাইনেস্টির মধ্যে আছে কি, খলজি ডাইনেস্টির মধ্যে শুধু আলাউদ্দিন খলজি সম্পর্কে পড়বেন, বাকিদের সম্পর্কে পড়তে হবে না।
তারপরের মধ্যে কী হয়েছিল, তৈমুরস ইনভেশন আর্কিটেকচার, তৈমুরলং আক্রমণ করেছিল দিল্লিতে, ভারতে তৈমুরলং আক্রমণ করেছিল। তো ওটাও একটা ছোটো পার্ট, তৈমুরলং কতবার আক্রমণ করেছিল, কোথায় আক্রমণ করেছিল, সে সবচেয়ে বেশি কোন জায়গাতে লুট করেছিল, কত সাল থেকে কত সালের মধ্যে সে আক্রমণ করেছিল। তো কিছু বেসিক কোয়েকশন এখানের মধ্যে আছে, তৈমুরলং ছোটো কোয়েকশন আপনারা পেরে যাবেন। নেক্সট, দ্য ভক্তি অ্যান্ড দ্য সুফি মুভমেন্ট, ভক্তি আন্দোলন সুফি আন্দোলন আমরা সবাই জানি, এটা সবাই আমরা পড়েছি কোনো না কোনো সময়ে, যারাই আর্টস নিয়ে পড়াশোনা করেছি বা 9-10 মধ্যে বইয়ের মধ্যেও আছে, 8-9-10 বইয়ে। তা ভক্তি অ্যান্ড দ্য সুফি মুভমেন্ট, তো ভক্তি অ্যান্ড দ্য সুফি মুভমেন্ট, ভক্তি মুভমেন্ট আলাদা জিনিস, সুফি মুভমেন্ট আলাদা জিনিস। ভক্তি মুভমেন্ট স্পেশালি হিন্দুদের একটা মুভমেন্ট, আর সুফি মুভমেন্ট স্পেশালি মুসলিমদের একটা মুভমেন্ট। তো এগুলো খুব সোজা জিনিস, যে কোনো হিস্ট্রি বই এগুলো পেয়ে যাবেন আপনারা। ভক্তি মুভমেন্টে আলাদা টপিক লিখুন, কোন কোন বই থেকে পেয়েছেন পেজ নাম্বার লিখে রাখুন, পড়তে থাকুন। সেম সুফি মুভমেন্ট দিয়েও তৈরি করুন। নেক্সট, বিগিনিং অফ দ্য মুঘল রুল, তো খুব কী বলেছি আমি, গল্পের মতো যাবেন, দেখবেন খুব সুন্দর মতো থাকে। সুলতানস অফ দিল্লি 1206 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল এবং 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। 1206 1206 টু 1526 দিল্লি সুলতান ছিল। তারপর কী হয়েছে, দিল্লি সুলতানের পর কী হয়েছে, 1526-এ লোদি ডাইনাস্টি, লাস্ট ডাইনাস্টি ছিল দিল্লি সুলতানের। তো দিল্লি সুলতানি সাম্রাজ্যের লোদি ডাইনাস্টির যে ইব্রাহিম লোদি, উনি খুব উইক ছিলেন, আর তখন বাবর অনেক পাওয়ারফুল ছিলেন। বাবরও বাইরে থেকে এসেছিলেন। তখন বাবর কী করেছিল, দিল্লি অ্যাটাক করেছিল, ভারত অ্যাটাক করেছিল এবং 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে 1526 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানের একদম ডিক্লাইন হয়ে যায়, মানে পতন হয়, আর মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। তো এভাবে গল্পের মতো কাহিনিগুলো পড়বেন, গল্পের মতো মনে রাখবেন, অনেক সোজা লাগবে পড়তে, অনেক মজা লাগবে। হিস্ট্রি সিলেবাসটাই দেখবেন, এত বড় সিলেবাস খুব সহজে শেষ হয়ে যাচ্ছে। তো 1526 খ্রিস্টাব্দে বিগিনিং অফ দ্য মুঘল রুল বাই দ্য ডিক্লাইনিং অফ দ্য দিল্লি সুলতানস। ওকে, তো বাবর যিনি শুরু করেছিলেন, ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন 1526 খ্রিস্টাব্দে ফার্স্ট ব্যাটেল অফ পানিপথের মধ্যে। ঠিক আছে, এখানে ফার্স্ট ব্যাটেল অ্যান্ড সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ। ফার্স্ট ব্যাটেল তো আমি বলে দিলাম কিছু জিনিস আমরা বইয়ে পেয়ে যাবেন। সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ কী জিনিস, যে কোনো বইয়ে পাবেন। মুঘল ডাইনেস্টির যে কোনো বই ফার্স্ট ব্যাটেল সেকেন্ড ব্যাটেল সম্পর্কে আলোচনা আপনারা পেয়ে যাবেন। কবে হয়েছিল, কার মধ্যে হয়েছিল, কে জিতেছিল, কে হেরেছিল, এইটা অ্যাটলিস্ট তো পড়তেই হবে। ব্যাটেল অফ খানওয়ার, এটা তো ডিটেলস যেতে হবে না। খানওয়ার যুদ্ধ কবে হয়েছিল, কার মধ্যে হয়েছিল, কে জিতেছিল, কে হেরেছিল, আপনারা যে কোনো হিস্ট্রি বইতে এগুলো পেয়ে যাবেন। মুঘল রুল যখন পড়বেন তখন এগুলো পেয়ে যাবেন। ব্যাটেল অফ খানওয়ার, ব্যাটেল অফ চৌসার যুদ্ধ কবে হয়েছিল, কার মধ্যে হয়েছিল, এইটাও খুব সোজা জিনিস। কে হেরেছিল, কে জিতেছিল, শুধু এতটুকু পড়লেই হবে। নেক্সট, আকবর দ্য গ্রেট, হ্যাঁ এটা একটু বড় করে পড়তে হবে। মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট আকবর, আমি আগে বলেছিলাম আমরা মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট অশোক সম্পর্কে ইন ডিটেলস পড়তে হবে, অনেকগুলো প্রশ্ন পড়তে হবে। আকবর সম্পর্কে সেম অনেকগুলো জিনিস পড়তে হবে আকবরের। ক্লিয়ার? আকবর সম্পর্কে যতটুকু পারুন বেশি করে পড়ুন, পেজ নাম্বার লিখে পড়ুন। বাকি রাজা সম্পর্কে বেশি পড়তে হবে না মুঘল সাম্রাজ্যে, শুধু বাবর প্রতিষ্ঠা করেছিল, কীভাবে প্রতিষ্ঠা হয়েছিল একটু বেসিক বা বেসটা একটু জেনে নিন। কেন জেনে নিন? কারণ এগুলো পড়তে মজা হবে, পড়তে আরাম পাবেন। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ, ব্যাটেল অফ খানওয়ার, ব্যাটেল অফ চৌসা, এগুলো ছোটো ছোটো পয়েন্ট, কবে হয়েছিল, কার মধ্যে হয়েছিল, কে জিতেছিল, কে হেরেছিল, বাস এতটুকু। আকবর দ্য গ্রেট খুব ভালো থেকে পড়তে হবে। মুঘল আর্ট অ্যান্ড আর্কিটেকচার, তো আর্ট নিয়ে আলাদা পয়েন্ট তৈরি করুন, আর্কিটেকচার নিয়ে আলাদা পয়েন্ট তৈরি করুন, ঠিক আছে? মুঘল স্থাপত্য ভাস্কর্য, হ্যাঁ, তো আর্ট অ্যান্ড আর্কিটেকচার নিয়ে আলাদা পয়েন্ট তৈরি করবেন। সোশিয়াল চেঞ্জ, রিজিওনাল কালচার, এইটা ছেড়ে দিন, দ্যাট মিনস প্রথম দিকে ছেড়ে দিন, কারণ এগুলো থেকে বেশি একটা প্রশ্নও আসে না, আর এগুলো কোনো বইয়ে খুব ভালো সোর্সও নেই এগুলো থেকে সম্পর্কে পড়ার। তো আপনারা যাদের কাছে বই আছে, হিস্ট্রি 2-3টা বই আছে, তারা খুঁজবেন, বইয়ের মধ্যে কিছু না কিছু জিনিস পেয়ে যাবেন, আপনারা নিজেরাও বুঝে যাবেন। তো প্রথম দিকে এই দুটো টপিক নিয়ে মাথা ঘামাতে হবে না, প্রথম দিকে আপনারা এই জিনিসগুলোই পড়ুন। নেক্সট, দ্য এস্টাবলিশমেন্ট অফ কোম্পানি পাওয়ার ইন ইন্ডিয়া, তো দিল্লি সুলতানি শুরু হলো, দিল্লি সুলতানির পতন ঘটলো 1526, শুরু হলো মুঘল সাম্রাজ্য। একটা টাইমে কী হয়েছে, মুঘল সাম্রাজ্যের রুরাল যারা রাজা ছিলেন, শাসক ছিলেন, তারাও দুর্বল হয়েছিলেন। একটা সাম্রাজ্য যখন দুর্বল হয় তখন আরেকটা জিনিস গড়ে ওঠে, একটা দিক যখন পাওয়ার কমে তখন আরেকটা জিনিসের পাওয়ার উঠে, এভাবে কিছু জিনিস বুঝতে হবে। তো দিল্লি সুলতানি যখন উইক হয়েছিল তখন কে এসেছিল, মুঘল রুল করেছিল। তো মুঘল সাম্রাজ্যের যে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আকবর, আকবরের পর ঔরঙ্গজেব অনেক পাওয়ারফুল ছিলেন, কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যুর পর 1607 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। তারপর মুঘল সাম্রাজ্য কন্টিনিউ ডিক্লাইনের দিকে চলছে, দ্যাট মিনস সামাল দিতে পারছে না। বাকি যারা শাসক এসেছিলেন পরবর্তী প্রজন্মের ঔরঙ্গজেবের পরে, তারা বেশ কিছু সামাল দিতে পারছিলেন না। তো ওই টাইমে ব্রিটিশরা কী করেছিল, ব্রিটিশরা ভারতে ব্যবসার জন্য এসেছিল বেসিক্যালি, কিন্তু যখন দেখছেন যে মুঘল এখানে ব্রিটিশ, ইন্ডিয়াতে শুধু ব্যবসা নয়, ইন্ডিয়াতে তো রুল করা যাবে, কারণ ইন্ডিয়াতে মেন কে হচ্ছে মুঘল, এই মুঘল খুব উইক অবস্থায় চলছে, খুব দুর্বল অবস্থা চলছে। তো ব্রিটিশ কী করলো, ঠিক আছে আমরা এস্টাবলিশমেন্ট অফ কোম্পানি পাওয়ার, মানে আমরাই ইন্ডিয়াতে রুল শুরু করে দিই। তো এইভাবে শুরু হলো দ্য এস্টাবলিশমেন্ট অফ কোম্পানি পাওয়ার ইন ইন্ডিয়া। কীভাবে শুরু হলো, ব্যাটেল অফ পলাশির মাধ্যমে শুরু হলো। তো এগুলো আলাদা আলাদা টপিক, খুব সুন্দর টপিক, মজার টপিক, হ্যাঁ। আপনারা যখন আলাদা করে যদি ভিডিও আমি দিই পয়েন্ট ওয়াইজ খুব সুন্দরভাবে বুঝবেন, আলাদা করে এমসিকিউ পড়তে হবে না, আলাদা করে কাউকে জিজ্ঞেস করতে হবে না কি আসবে, গল্পের মতো পড়বেন, দেখবেন খুব সুন্দর মনে থাকছে। তো কোম্পানি পাওয়ার কীভাবে শুরু হয়েছিল, পলাশির যুদ্ধের মাধ্যমে। পলাশির যুদ্ধ কবে হয়েছিল, 1757 খ্রিস্টাব্দে। তো 1607 খ্রিস্টাব্দে 1607 অথবা
1707, আমি একটু ডাউট আছে, হ্যাঁ ঔরঙ্গজেব কখন মরেছিল, মেবি 1707, 1707 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর কী হয়েছিল বলেছিলাম, মুঘল সাম্রাজ্য উইক হয়ে গিয়েছিল। তো আলাদা আলাদা জায়গার মধ্যে যারা রিজিওনাল কিংডম আসলো না, ছোটো ছোটো সাম্রাজ্যের মধ্যে যারা লিডারশিপ দিয়ে রেখেছিল মুঘল সাম্রাজ্য, তারা নিজেদেরকে রাজা হিসেবে ডিক্লেয়ার করেছে। তো এরকম বেঙ্গলের মধ্যেও নিজেকে একজন রাজা সিরাজউদ্দৌলা এসেছিল, তার আগে অনেক ছিলেন, ওইগুলো টেনে লাভ নেই, এখন ভিডিও বড় হয়ে যাবে। তো সিরাজউদ্দৌলা একটা টাইমে নিজেকে রাজা ঘোষণা করেছিল। তারপর কী হয়েছিল, সিরাজউদ্দৌলা যে সেনাপতি ছিল মির্জাফর সিরাজউদ্দৌলার সঙ্গে একটু বিশ্বাসঘাতকতা করেছিল, ঠিক আছে মির্জাফর। কারণ কি, ব্রিটিশ মির্জাফরকে বলেছিল তুমি যদি আমাদেরকে বেঙ্গল জিততে আমাদেরকে সাহায্য করো, তাহলে বেঙ্গলের সিংহাসনে সিরাজউদ্দৌলাকে সরিয়ে তোমাকে বসানো হবে। তো এইভাবে ব্রিটিশরা বেঙ্গলের মাধ্যমে ইন্ডিয়াতে রুল করার সুযোগ করেছিল এবং তারা সাকসেসও হয়েছিল। মির্জাফর ঠিক ব্রিটিশের কথার মতো সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এবং 1757 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ পলাশির মাধ্যমে সিরাজউদ্দৌলার পরাজয় হয় এবং ব্রিটিশ সাম্রাজ্য ভারতের মধ্যে খুব দৃঢ়ভাবে স্থায়ী হওয়া শুরু হয় বেঙ্গলের মাধ্যমে, বেঙ্গল জয়ের মাধ্যমে। তারপর মির্জাফর সিংহাসনেও বসেছিল, তারপর মির্জাফরকেও সরানো হয়, মির্জাফরের মেজামাই মির্জা কাসিমকে বসানো। এটা অনেক তথ্য আছে, মজার কাহিনী, মজার গল্প। আপনারা পড়বেন বই, একটু কষ্ট করে ধৈর্য করে বই পড়বেন, গল্পের মতো বোঝার চেষ্টা করবেন, দেখবেন হিস্ট্রি সিলেবাস দেখতে বড় মনে হচ্ছে, প্রশ্ন অনেক বড়, সব কিছু ঠিক আছে, সিলেবাস সবচেয়ে বড়, প্রশ্ন অনেক বেশি পড়তে হয়, সাল অনেক বেশি পড়তে হয়, কিন্তু প্রত্যেকটা না এরকম গল্পের মতো পড়লে সব কিছু আরামসে মনে থাকবে, আপনাদেরকে কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। গল্পের মতো মনে রাখবেন, সাল দেখবেন অটোমেটিক্যালি মনে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর ব্যাটেল অফ 1797, ব্যাটেল অফ পলাশের পরে ব্যাটেল অফ বক্সার হয়েছিল, ব্যাটেল অফ বক্সার পর কী হলো, গ্রান্ট অফ দিওয়ানি। বক্সারও ব্রিটিশের এগেনস্টে যুদ্ধ করেছিল, ঠিক আছে। গ্রান্ট অফ দিওয়ানি পেয়েছিল, বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার অনেক কিছু শর্ত ব্রিটিশরা রেখেছিল ভারতীয়দের সামনে, ঠিক আছে। রুরাল লাইফ অ্যান্ড সোসাইটি, এই জায়গাটা ছেড়ে দিবেন। রুরাল লাইফ অ্যান্ড সোসাইটি, কলোনিয়ালিজম অ্যান্ড ট্রাইবাল সোসাইটি, এগুলা কী হয়েছে জানেন, এগুলা খুব বেশি প্রশ্ন আসে না, আর প্রশ্ন আসলেও এইগুলা সম্পর্কে ডাইরেক্ট কোনো বই আপনারা খুব বেশি তথ্য পাবেন না। তো আমি পড়বেন না একদমই এটা বলছি না, প্রথম দিকে এই দুটো টপিক স্কিপ করতে পারেন, তারপর আপনারা যদি বইয়ে পান এইরকম জিনিস, রুরাল লাইফ অ্যান্ড সোসাইটি, কলোনিয়ালিজম অ্যান্ড ট্রাইবাল সোসাইটি পড়ে যাবেন। তো অনেক ট্রাইবাল সোসাইটি ছিল ব্রিটিশ আমলে, ওইগুলো সম্পর্কে আলোচনা, তো এগুলো কত পড়বেন, যে অবশ্যই পড়বেন, যখন সব সিলেবাস শেষ হয়ে যাবে এগুলোর উপরে নজর দেবেন, এগুলো পড়ার চেষ্টা করবেন। তা প্রথম দিকে এগুলো ছেড়ে দিন, এগুলো থেকে খুব বেশি প্রশ্ন হয় না। নেক্সট, আগ্রারিয়ান রিভোল্ট, ইন্ডিগো, সান্তাল, মুন্ডা, দ্য রিভোল্ট অফ 1857, এটা তো খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, উপজাতীয় কৃষক বিদ্রোহ সমূহ, হ্যাঁ কী কী আছে, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। তো নীল বিদ্রোহ তো ইম্পর্টেন্ট, কবে হয়েছিল, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, তিনটা জিনিস আপনারা ডিটেলস পড়তে হবে না, কবে হয়েছিল, কার মধ্যে হয়েছিল, কে জিতেছিল, কে হেরেছিল, বাস এতটুকুই। দ্য রিভোল্ট অফ 1857, এটা একটু ইন ডিটেলস পড়ে নেবেন, আমরা সবাই জানি এই রিভোল্ট সম্পর্কে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, ইন ডিটেলস পড়ে নেবেন, কে কোথায় লিডারশিপ করেছিল, কোথায় কোথায় হয়েছিল, এটা একটু বড় করে পড়ে নেবেন, পয়েন্টটা লিখে রাখবেন কোন কোন বই থেকে পড়েছেন। বাকি নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ শুধু কবে হয়েছিল, কার মধ্যে হয়েছিল, কে হেরেছিল, কে জিতেছিল, বাস হয়ে যাবে। সোশিয়াল অ্যান্ড কালচারাল রিফর্ম মুভমেন্ট, হ্যাঁ অনেকগুলো সামাজিক আন্দোলন হয়েছে, এগুলো পড়তে হবে। ইন 19th সেঞ্চুরি ইন ইন্ডিয়া, সোশিয়াল অ্যান্ড কালচারাল রিফর্ম মুভমেন্টের মধ্যে অনেকগুলো মুভমেন্ট হয়েছিল যেগুলো আপনাদেরকে পড়তে হবে। চ্যালেঞ্জিং দ্য কাস্ট সিস্টেম, উমেন অ্যান্ড রিফর্ম, চ্যালেঞ্জিং দ্য কাস্ট সিস্টেম, উমেন অ্যান্ড রিফর্ম, এইটা সম্পর্কে ছেড়ে দিন প্রথম দিকে, এগুলো পাবেন না, কোনো বইয়ে প্রশ্ন কম আসে। তো চ্যালেঞ্জিং দ্য কাস্ট সিস্টেম, উমেন অ্যান্ড রিফর্ম, এগুলো প্রথম দিকে পড়তে হবে না, কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আছে। সোশিয়াল অ্যান্ড কালচারাল রিফর্ম মুভমেন্ট অফ ইন্ডিয়া ইন 19th সেঞ্চুরি, এইগুলো পড়তে হবে। এগুলোর মধ্যে আপনারা কারা কারা পড়বেন, যেমন রাজা, সোশিয়াল অ্যান্ড কালচারাল রিফর্ম মুভমেন্ট অফ ইন্ডিয়া 19th, রাজা রামমোহন রায় সম্পর্কে পড়বেন, রাজা রামমোহন রায় কোন মুভমেন্ট করেছিলেন, রাজা রামমোহন রায়। দেন আপনারা পড়তে পারেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি কী করেছিলেন, স্বামী বিবেকানন্দ, ডিরোজিও নববঙ্গ আন্দোলন, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ সম্পর্কে পড়ে, ডিরোজিও নববঙ্গ আন্দোলন সম্পর্কে পড়বেন, প্রার্থনা সমাজ সম্পর্কে পড়বেন, জ্যোতিবা ফুলে সম্পর্কে পড়বেন, ভগিনী নিবেদিতা সম্পর্কে পড়বেন, স্বামী দয়ানন্দ সরস্বতী সম্পর্কে পড়বেন, স্যার সৈয়দ আহমেদ তার সম্পর্কে পড়বেন, তাদের সম্পর্কে পড়বেন, তারা কী করেছিল ওইটা সম্পর্কেও পড়বেন, থিওসফিক্যাল সোসাইটি সম্পর্কে পড়বেন, স্বামী সহজানন্দ সম্পর্কে পড়বেন, শ্রীনারায়ণ গুরু সম্পর্কে পড়বেন, বিরসালিঙ্গম পালতুলি সম্পর্কে পড়বেন, হিন্দু মহাসভা সম্পর্কে পড়বেন, রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে পড়বেন। তো এগুলো বলেছিলাম অনেকগুলো আছে, তো এগুলো আমি যেগুলো নামগুলো বললাম এগুলো আপনারা পড়বেন, এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট সোশিয়াল রিফর্ম মুভমেন্ট, ক্লিয়ার? তো এগুলো আপনারা পড়বেন। নেক্সট, দ্য ন্যাশনাল মুভমেন্ট, গান্ধিয়ান এরা, খুব মজা, আমরা জানি মহাত্মা গান্ধী ন্যাশনাল মুভমেন্টে অনেক অবদান ছিল। অ্যান্ড দ্য রুল অফ নেতাজি সুভাষচন্দ্র বসু,
দ্য ন্যাশনাল মুভমেন্ট গান্ধিয়ান এরার মধ্যে কী পড়বেন, মানে গান্ধীজির সময়কাল থেকে ন্যাশনাল মুভমেন্ট কীভাবে গ্রোথ করেছিল। তো গান্ধীজি আমরা জানি ব্রিটিশে গিয়ে ইংল্যান্ড ব্যারিস্টারি করতে ইংল্যান্ডে গিয়েছিলেন। 1915 খ্রিস্টাব্দে তিনি ভারতে ফিরে আসেন এবং 1915 খ্রিস্টাব্দের পর 1917 এবং 1918 তিনটা লোকাল বিদ্রোহ, চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ এবং আহমেদাবাদ সত্যাগ্রহ, তিনটা লোকাল সত্যাগ্রহের মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন, মানে ন্যাশনাল পলিটিক্সের মধ্যে প্রবেশ করেন, যেখানে তিনি বৃহত্তরভাবে ব্রিটিশের এগেনস্টে অনেকগুলো আন্দোলন করেছিলেন। যে মিন আন্দোলন, যেমন 1920-তে অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, 1930-তে কী করেছিলেন তিনি, সল্ট ব্রেক করে কী আন্দোলন করেছিলেন, সিভিল ডিসিপ্লিনেস, আইন অমান্য আন্দোলন, 1942-তে ভারত ছাড়ো আন্দোলন। তো ওই আন্দোলনগুলো সম্পর্কে না আছে অনেক ভালোভাবে পড়তে হবে, অনেকগুলো কোয়েকশন আছে। ওই সময় কে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, কে কী করেছিলেন, কে কোন স্টেপ নিয়েছিলেন, এগুলা মজার কাহিনী, কিন্তু মজার, কিন্তু পড়া বেশি। কাহিনী মজার মনে থাকবে, কিন্তু পড়তে হবে। গল্পের মতো যাবে, একদম প্রি মডার্ন ওয়ার্ল্ড থেকে একদম মডার্ন ওয়ার্ল্ডে, প্রি মডার্ন ইন্ডিয়া থেকে মডার্ন ইন্ডিয়াতে খুব গল্পের মতো এসে যাবেন। যেমন আমি দিল্লি সুলতানি থেকে আসলাম কোথায়, মুঘল সাম্রাজ্য থেকে কোম্পানি রুল থেকে আস্তে আস্তে কী হলো, মানুষের মধ্যে এই দেশের স্বাধীনতার জন্য লড়াইয়ের চিন্তাধারা দেখা গেল। তারপরেই তো শুরু হলো নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী এবং আরও অনেক লিডার্স যারা আমরা পড়বো। তো গান্ধিয়ান এরা পড়লে এগুলো অটোমেটিকলি চলে আসবে। রুল অফ নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে, নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আমরা সবাই জানি, তো এটার জন্য একটু ভালো টিকে পড়তে হবে। রুল অফ নেতাজি সুভাষচন্দ্র বসু আলাদা আলাদা করে পয়েন্ট তৈরি করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একটা পয়েন্ট তৈরি করলেই হবে, নেতাজি সুভাষচন্দ্র বসু কী কী করেছিল। আর গান্ধিয়ান এর মধ্যে অনেকগুলো পয়েন্ট হবে, মানে আলাদা আলাদা আন্দোলন আমি যেগুলো বললাম সবগুলো আন্দোলনের আলাদা আলাদা টপিক তৈরি করে আলাদা আলাদা বইয়ের নাম কোন কোন বই থেকে কোনটা পড়েছে লিখে রাখতে হবে। ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, তো এটা খুব বড় একটা টপিক নয়, আবার বড় টপিকও। ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার পরে ভারতের কী অবস্থা। তো ব্রিটিশের সঙ্গে আন্দোলন করার পর একটা টাইমে তো ভারত জিতেছিল, তারপর চলে আসলাম আমরা স্বাধীনতার পরের অবস্থা। স্বাধীনতার পরে ইন্ডিয়াতে কী হয়েছিল, আলাদা টপিক বইয়ে পাবেন। ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স ডাইরেক্ট টপিক পেয়ে যাবেন, পয়েন্ট আউট করে পেজ নাম্বার লিখে পড়ে ফেলবেন। নেক্সট, ট্রাইবাল সোসাইটি ইন দ্য ফেস্টিভ্যাল অফ ত্রিপুরা। ট্রাইবাল সোসাইটি ইন দ্য ফেস্টিভ্যাল অফ ত্রিপুরা হচ্ছে উপজাতি সমাজ আর ত্রিপুরার উৎসব। তো ট্রাইবাল সোসাইটি সম্পর্কে আপনারা কোথায় পাবেন, ট্রাইবাল সোসাইটি সম্পর্কে আপনারা থার্ড সেমিস্টার বিএ থার্ড সেমিস্টারের হিস্ট্রি বই যদি কারোর কাছে থাকে আপনারা পেয়ে যাবেন ট্রাইবাল সোসাইটি সম্পর্কে প্রশ্ন, ট্রাইবাল সোসাইটি সম্পর্কে কিছু জিনিস লেখা আছে, ট্রাইবাল সোসাইটি অ্যান্ড দ্য ফেস্টিভ্যালস অফ ত্রিপুরা সম্পর্কেও পেয়ে যাবেন বিএ থার্ড সেমিস্টার হিস্ট্রি বইয়ে। আর ফেস্টিভ্যালস অফ ত্রিপুরা যেটা আছে না, ফেস্টিভ্যালস অফ ত্রিপুরা আপনারা কোথা থেকে পড়বেন জানেন, ত্রিপুরার উৎসব মেলা, আমরা ছোটোবেলা থেকে একটা রচনা শিখে আসছি, ত্রিপুরার উৎসব মেলা, ওইগুলাতে অনেকগুলো ফেস্টিভ্যাল, কার কোন ফেস্টিভ্যাল, বিজু কাদের মেইন ফেস্টিভ্যাল, চাকমাদের প্রধান ফেস্টিভ্যাল কি, এরকম অনেকগুলো জিনিস আছে। আপনারা কী করবেন, ত্রিপুরার উৎসব মেলা যে আছে ওইগুলা থেকে পড়বেন ট্রাইবাল সোসাইটি, ঠিক আছে। কলেজ থার্ড সেমিস্টার নয়, কলেজ ফোর্থ সেমিস্টারের বইয়ে বিএ পাস, ঠিক আছে, গ্র্যাজুয়েশনের পাস কোর্স, অনার্স নয়, পাস কোর্সের ফোর্থ সেমিস্টারের বইয়ে আপনারা ট্রাইবাল সোসাইটি সম্পর্কে প্রশ্ন পেয়ে যাবেন। হ্যাঁ, তাছাড়া ওই বেঙ্গলি যে বুক বলেছি সব ক্লাসের বেঙ্গলি বইয়ের মধ্যে ত্রিপুরার উৎসব মেলা সম্পর্কে লেখা থাকে, ওইখান থেকে আপনারা পড়তে পারেন, ঠিক আছে। তো এটাই ছিল স্পেশালি হিস্ট্রি সম্পর্কে একটা আলোচনা। তো আপনারা আশা করি কিছুটা হলে উপকৃত হবেন, সিলেবাসটা বুঝবেন। হিস্ট্রি সিলেবাস পড়ার মেন মুদ্রা কথাই হচ্ছে আপনারা, আমি যে বইয়ের ভিডিও দিয়েছিলাম হিস্ট্রির যে বইগুলো বলেছিলাম, আমি ফর শিওর যদি আপনারা এই বইগুলো কালেক্ট করতে পারেন 90% টপিক এখানে পেয়ে যায়, 90% মেইনলি 100% মেজর টপিকই পেয়ে যাবেন। 90% টপিক, দ্যাট মিনস আমি যে এক দুটো টপিক বলেছিলাম পড়তে হবে না, কারণ এগুলো সম্পর্কে সোর্স পাওয়া যায় না, প্রশ্নও কম আসে, ইম্পর্টেন্ট টপিকও নয়। তো এইরকম এক দুটো টপিক হয়তো নাও পেতে পারেন, বাকি 100% টপিক আপনারা হিস্ট্রির পেয়ে যাবেন আমি যে বইগুলো বলেছেন। তো বইয়ের ভিডিও আপনারা দেখে নেবেন একটু কষ্ট করে, আর ডেসক্রিপশনে আমি বইয়ের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারেন, একটু ধৈর্য ধরে দেখে নেবেন। বাকি হিস্ট্রি সিলেবাস পড়ার সময় আপনারা একটু কবিতার মতো না, কি বলবো আমি, একটু গল্পের মতো পড়বে, কী থেকে কী হলো, মানে ফিলোসফিটা বোঝার চেষ্টা করবেন, কাহিনীটা বোঝার চেষ্টা করবেন, কোথা থেকে কোথায় এলো, কী থেকে কী হলো, কে হারলো কে জিতলো, এইভাবে বলতে বলতে হিস্ট্রি টপিকটা জলের মতো হয়ে যাবে। আপনারা একদম দেখুন, আমি দিল্লি সুলতানি থেকে ষোড়শ মহাজন পদ মাধ্যমে আমার সাম্রাজ্য প্রতিষ্ঠা হলো, প্রথম সাম্রাজ্য বিগ এম্পায়ার মৌর্য সাম্রাজ্য থেকে আস্তে আস্তে আমরা চলে আসলাম দিল্লি সুলতান, ঠিক আছে। দিল্লি সুলতানি হলো ভারতের প্রথম মানে বৈদেশিক সাম্রাজ্য বলতে পারি আমরা, তুর্কিরা দ্বারা শাসন করা হয়েছিল প্রথম দিকে। হ্যাঁ, তো তখনও কিন্তু ভারতীয়দের দ্বারা নয়, বিদেশিদের দ্বারা শাসিত হয়েছিল। তারপরে ভারত একটু স্বাধীন ছিল, কারণ কি তারা ভারতের নিজের মতো করে শাসন করেছিল। কিন্তু যখন ব্রিটিশ আসলো, কোম্পানি পাওয়ার যখন এস্টাবলিশ হলো, তখন ভারত পরাধীন হয়ে গেল। কখন, দ্য ব্যাটেল অফ পলাশীর যুদ্ধ 1797 সালে, যেটা আমি বলেছিলাম যে ঔরঙ্গজেবের মৃত্যুর পর, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর ঔরঙ্গজেবের মৃত্যুর পর যখন
আমাদের ইন্ডিয়াটা অনেক দুর্বল হয়ে গেল, কারণ মেইন মাথা ছিল মুঘল সাম্রাজ্য। তো মুঘল সাম্রাজ্য হেড যে সে দুর্বল হয়ে গেছে, তো ব্রিটিশরা এই সুযোগে নিজেদের এস্টাবলিশমেন্ট দৃঢ় করে ফেললো। এইভাবে তখন আমরা পরাধীন হলাম, অ্যাকচুয়ালি তখনই আমরা পরাধীন হলাম, 1797 সাল থেকেই আমরা ভারত পরাধীন, কারণ ব্রিটিশদের আন্ডারে এসে গেছি। যাই হোক, তারপর আস্তে আস্তে ন্যাশনাল মুভমেন্ট শুরু হলো, গান্ধীজির অবদান আমরা পড়বো আলাদা আলাদা, ওনার মুভমেন্ট পড়বো আলাদা আলাদাভাবে, সব পয়েন্ট লিখে রাখবো, নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান পড়বো। ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স আপনারা পেয়ে যাবেন টপিক কী হলো, ইন্ডিয়ান আফটার ইন্ডিপেন্ডেন্স কনস্টিটিউশন এস্টাবলিশ হলো, যে গণপরিষদ হলো, এগুলো জিনিস কিছু আছে। তো ট্রাইবাল সোসাইটি অ্যান্ড ফেস্টিভ্যাল আমি বললাম, ট্রাইবাল সোসাইটি আপনারা কোথায় পাবেন, আর যদি বাকি অন্য সোর্স থেকে পেয়ে থাকেন তাহলে তো ভালোই। এই টপিকটা তোমাকে বেশি একটা পাওয়া যায় না কোনো বই, তার জন্য আমি একটু বলে দিলাম। আর বাকি টপিকগুলো আমি যে বইগুলো বলেছিলাম 100% শিওর আপনারা এই ম্যাক্সিমাম বইয়েই ম্যাক্সিমাম টপিক পেয়ে যাবেন। মানে আমি যে বইগুলো বলেছি ওইগুলো যদি আপনারা যদি কালেক্ট করতে পারেন, কোনোভাবে যদি কিনতে পারেন, তাহলে প্রত্যেকটা টপিকের জন্যই আপনারা তিনটা চারটা বইয়ে দেখবেন পেজ নাম্বার লিখে রাখছেন, প্রত্যেকটা টপিকের এগেইনস্টে 3-4টা বইয়ের আপনারা নোটস পেয়ে যাবেন। তো তার চেয়ে বেশি তো আর পড়তে হয় না। তো হিস্ট্রি হচ্ছে এমন জিনিস, যদি আপনারা না বুঝে শুধু এমসিকিউ কিনেন আর এমসিকিউ পড়তে থাকেন, বা কোনো বই থেকে এমসিকিউ পড়তে থাকেন, তো খুব একটা লাভজনক হবে না। হিস্ট্রি বা জিওগ্রাফি বা পলিটিক্যাল সায়েন্স যাই বলুন, টপিকগুলো প্রথমে একটু বেস বোঝার চেষ্টা করুন, তারপর পড়ুন। তারপর পড়লে দেখবেন অনেক সহজ লাগছে, এমসিকিউগুলো মনে রাখতে পারছেন, কারণ আপনার বেসিক আইডিয়া থাকা দরকার, সিলেবাস সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে, টপিক সম্পর্কে একটু বেসিক আইডিয়া থাকলে আপনারা পড়তে পারবেন। তো হুট করে তাড়াতাড়ি বলে আমি টপিকটা শেষ করে নেব, 200টা এমসিকিউ শিখে নেবো, এই টপিক থেকে হয়ে যাবে না। ট্রাই করুন প্রথমে এই টপিকটা কি একটু বোঝার চেষ্টা করুন, একটু সময় দিন, 10 থেকে 15 মিনিট এই টপিকটা বোঝার বেসিকটা জানার চেষ্টা করুন। তারপর আপনারা ছোটো প্রশ্ন পড়ুন, এমসিকিউ আপনার যে যেরকম সুবিধা, সবের সুবিধা তো সেম নয়, তো যে যেরকমভাবে নিজের সিলেবাস শেষ করতে পারেন শেষ করুন। তো আমি আজকে চেষ্টা করেছি আপনাদেরকে ভালো লেগে বোঝাবার কীভাবে হিস্ট্রি সিলেবাস শেষ করবেন। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, সামনেও বোঝার চেষ্টা করবেন। আশা করি আপনারা কিছুটা হলে উপকৃত হবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের অভিমত কেমন লেগেছে, কি দরকার। তো আমি আমার খামতিগুলো পূরণ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।